নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। আজ আমাদের স্টুডিওতে শ্রীরামপুরের নতুন সাংসদ, বলা ভালো 4 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কল্যাণদার সঙ্গে আমরা কথা বলবো, আর তারই সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যারা রয়েছেন তারা আপনাদের প্রশ্ন করতে পারেন সাংসদকে। আপনারা ফোন করবেন 4059 4023 এবং 4020 এই নাম্বারে। কল্যাণদা, 4 বারের সাংসদ, কেমন লাগছে? প্রত্যাশা কি আরো বেড়ে গেল সাধারণ মানুষের? স্বাভাবিকভাবে 3 বার জিতিয়েছে, এবারে তো প্রায় 1,75,000 ভোটে জিতিয়েছে। তো মানুষ তো অনেক বেশি আশা করে। মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস, এবং একদিন ধরে 3 বার 15 বছর কাজ করেছি। তো 15 বছর কাজ করেছি, একটা হচ্ছে নিজের কনস্টিটুয়েন্সিতে এবং আরেকটা হচ্ছে পার্লামেন্টে। মানুষ দেখেছে সমস্ত কিছু, কীভাবে কাজ করেছে না করেছে। তার থেকে মানুষের উচ্ছ্বাস বাড়ে, এবং মানুষের উচ্ছ্বাস যখন বাড়ে মানুষের আশা আরও বাড়ে। মানুষ আরও বেশি চাইবে ডেভেলপমেন্টের জন্য। নিজস্ব ব্যক্তিগত তো কিছু চাওয়া না, এটা তো খুব স্বাভাবিক। যত যাবে তত বেশি চাইবে, এটাও খুব স্বাভাবিক, এবং সেটাকেও আমাকে যতটা পারি আমার তার সেটা মিট আপ করতে হবে। আর ইতিমধ্যেই কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের বেশ কিছু বক্তব্য উঠে এসেছে। তারা কি চাইছেন সাংসদের কাছ থেকে আমরা শুনে নেব। তো আমাদের একটা প্রত্যাশা আছে যে মহিলাদের জন্য একটা কলেজ আমরা আবেদন করতে পারি, আর একটা হচ্ছে এত জনবহুল এলাকা, তার জন্য আমাদের একটা হসপিটালের প্রয়োজন আছে। স্থানীয় মানুষ হিসাবে কল্যাণদার কাছে ড্রেনেজ ব্যবস্থাটার দিকে একটু লক্ষ্য দেওয়া প্রয়োজন আমার মনে হচ্ছে। ড্রেন, যে হাই ড্রেন, মানে দোতলা মোড় থেকে আপনি ধরুন ওইদিকে জাপানি গেট পর্যন্ত আর এদিকে সল পর্যন্ত, তাহলে কিন্তু আমরা স্বস্তি পাবো। এটা এখানকার বাচ্চারা, ছেলেরা, মেয়েরা অনেক দূর দূরান্তে পড়তে যায়। একটা ভালো কলেজের প্রত্যাশা রইল দাদার কাছ থেকে। আশা করছি আমরা ডানকুনি ফুরফুরা যে রেল লাইনটা, যেটা মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন যে শিলান্যাস করে গেলেন, উদ্বোধন করে গেলেন, সেটা অবশ্যই করা উচিত। এখানকার মানুষের, এখানকার জনগণের সুবিধা হবে। গ্যাসটার দিকে দেখুন, গ্যাসটা এত বেড়ে গেছে, গ্যাসটা যাতে দাম কমে। আমাদের বেকার যারা আছে তাদের দিকে একটু খেয়াল রাখুক। বেশিরভাগ বেকার ঘুরে বেড়াচ্ছে, সেই দিকটা একটু দেখলে ভালো হয়। আমাদের ওয়ালস হসপিটালে সেরকম হাড়ের ডাক্তার নেই, কিন্তু আমাদের একটা হাড়ের ডাক্তার সবসময়ের জন্য পরিষেবার জন্য আমরা নিবেদন করছি যাতে আমরা ওইটা পাই। আর ঠিক এই বিষয়গুলো নিয়ে কল্যাণদার কাছে যাবো। কল্যাণদা, একটু এক এক করে আসি। জুট মিল সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য কি ভেবেছেন? দীর্ঘদিন তো এটা একটা সমস্যার বিষয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। জুট মিলের সমস্যাটা শুরু হয়েছে 2014 সালের পর থেকে। আগে 100% জুট প্রোডাক্টস সেগুলোকে কিনে নিত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে তুমি দেখো এসেন্সিয়াল কমোডিটিসের যত জিনিসপত্র আসে, গম, আটা, চাল, হেন তেন, সমস্ত জুট প্রোডাক্টসের মধ্যে দিয়ে তাদের জুটের ব্যাগ তৈরি হতো। সেটাকে নরেন্দ্র মোদী সরকার আসার পর ওটাকে 100 থেকে 90% করলো। সিনথেটিক মার্কেট, যেটা গুজরাট এবং মহারাষ্ট্রে রয়েছে, তাদের জন্য দরজা খুলল। পরবর্তীকালে ওটাকে 75% নামিয়ে দিল। জুট মিলের দরজা কি খুলবে শ্রীরামপুর? খুলবে, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে আমাদের মিটিংয়ে। আমরাও পার্লামেন্টে এটা নিয়ে আরও সোচ্চার হব। জুট মিলগুলো খোলা আছে 2-1টা ছাড়া, সেখানে আদারওয়াইজ জুট মিল তো চলছে, এখন জুট মিল চলছে। বৈদ্যবাটি ওভারব্রিজ, যানজটের সমস্যা, ডানকুনি খাল সংস্কার। বৈদ্যবাটি ওভারব্রিজ নিয়ে যদি বলো, তাহলে বৈদ্যবাটি ওভারব্রিজ যখন মমতাদি যখন রেলমন্ত্রী ছিল তখন আমি বলেছিলাম, হ্যাঁ আমি করে দেবো, তুমি একটু দেখে নাও। ঠিক আছে, বৈদ্যবাটি ওভারব্রিজ আমি নিজে আমার ওখানকার কাউন্সিলরদের নিয়ে আমি গিয়েছিলাম পুরোটা দেখতে। বৈদ্যবাটি ওভারব্রিজ করতে গিয়ে দেখা গেল যে 5-6টা বাড়ির হয়তো ব্যালকনিটা নষ্ট হবে। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, কাউন্সিলরদের নিয়েও কথা বলেছিলাম। কেউ চায়নি যে মানে যাদের বাড়িটা একটু ব্যালকনিটা একটু ভাঙা যাবে বা এটা একটু ভাঙা যাবে, তারা বৈদ্যবাটি ওভারব্রিজের ধারে কাছে তারা একজনও রাজি হলো না। বললো না যে আমাদের ইয়েটা ভাঙলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ওভারব্রিজটা হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজি হলো না, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাই তো, মানে তার যা বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন সময়। একাই যা বক্তব্য সেই কথা অনুযায়ী তো শোনে, বারবার তো বিতর্কের কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে। ব্যক্তিগত চয়েস তো, দিদির একটা
প্রিন্সিপালে আছে যে গায়ের জোর করে কোনো অ্যাকুইজিশন হবে না। তো গায়ের জোর তো আমরা করতে পারবো না, এটা তো প্রিন্সিপাল। এটা মমতা দিতে যার জন্য সিঙ্গুর থেকে লড়াই, সিঙ্গুরের লড়াইটা কিসের জন্য ছিল? তুমি জোর করে অ্যাকোয়ার করতে পারো না, সেই প্রিন্সিপালটা তো মেনটেন করা হচ্ছে। এটা মমতা দিতে প্রিন্সিপালই, এটা আমাদের রাজ্যের এখন প্রিন্সিপাল। এটা গায়ের জোর করে কোনো অ্যাকুইজিশন হবে না। কল্যাণদা, বিতর্কের কথা এলো বারবার করে, আমরা একটু শুনে নিই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, একটু শুনে নিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রেজিগনেশন দিয়ে পদত্যাগ করিয়ে আগামী দিনের এমপি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। ও যেখানেই দাঁড়াবে সেখানেই হারবে। অদলীয় ওই পোস্টে বসে সম্পূর্ণভাবে ওদের ক্ষমতাকে অপপ্রয়োগ করেছে। এসব আমার রাজনীতির মাঠে দেখি কত বড় ক্ষমতা। আপনি তো হারার কথা বলেছিলেন, জিতে গেলেন। জিতেছে, মানুষের ম্যান্ডেট মেনে নিতে হবে। আমি তো সেটা মানুষের ম্যান্ডেটটাকে তো আর আমি অসম্মান করতে পারি না। অনেক কিছু তো চাই না আমরা, তাও তো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোক, এটা তো কেউ চাইনি আমরা। যে আত্মনির্ভরশীল ভারতবর্ষ কথা বলেছিল, সেই নরেন্দ্র মোদী এখন পরনির্ভরশীল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে। আপনি যখন প্রধানমন্ত্রীর কথা বলেন, আমরা একটু প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য শুনিয়ে দেবো। ইন্ডিয়া জোট নিয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন, আজকের বক্তব্য প্রধানমন্ত্রীর। प्रगति के विरोधी, आधुनिकता के विरोधी, टेक्नोलॉजी के विरोधी इंडी अलायंस हिंसा की आग में झोंकने का भाषण बयान दिए जाते थे। अब तेज गति से ये गर्त में जाने वाले हैं। अब परिणाम आने से पहले एक ऐसा माहौल बना दो कि बस आग लगा देंगे। लगातार देश को गुमराह करने का प्रयास किया गया है, देश के लोगों को बांटने का प्रयास किया। प्रगति পরপর অভিযোগ বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। অভিযোগের তো উত্তর তো মানুষ দিয়ে দিয়েছে। উনি তো পরপর অভিযোগ করেই গেছেন গত 5 বছর ধরে। 5 বছর ধরে বিরোধীদের বিরুদ্ধে তো উনি অভিযোগ করে দিয়েছেন। আজকে বিরোধীদের অভিযোগটা যে ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আজকে তো দেখা যাচ্ছে সেটাই তো কারেক্ট। আজ নরেন্দ্র মোদীকে নেমে যেতে হয়েছে, বিজেপিকে আজকে 239-240 সিটে যেতে হয়েছে। এখনো পর্যন্ত অহংকারটা ওর গেল না। এই অহংকারই নরেন্দ্র মোদীকে শেষ করে দেবে। এই ঘৃণা, ও যে ঘৃণার ভাব, প্রত্যেক মানুষকেও ঘৃণা করে, প্রত্যেকটা বিরোধী দলের নেতাকে নেত্রীকে ঘৃণা করে। ইডি সিবিআই জেলে ঢোকাবো, মানুষ নয় ওরা, কেউ কোনো মানুষ নয়। নিজে একটা ধর্মকে নিয়ে থাকবো, অন্য ধর্মের মানুষ না, মানুষ নয়। এই অহংকার ওকে আজকে হয়েছে তো, তুমি লিখে রেখে দেবো, আজকে বলে গেলাম 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী ভারতবর্ষের থাকবে না। এই জোট ভেঙে যাবে। ওর এই ঘৃণা অহংকার ওকে শেষ করবে একদম। কল্যাণদার সঙ্গে আরো এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বাঁকড়া থেকে ফোন করেছেন রিঙ্কু তরফদার, জি 24 ঘন্টার দর্শক। বলুন আপনার কি প্রশ্ন। স্যার আপনাকে নমস্কার। 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 না, আমাদের এলাকার আপনি এমপি, এবং লাস্ট এই বছরও 3 আপনি হয়েছেন। আমরা খুব আনন্দিত আপনার প্রতি। আমরা চাইছি আপনি যেভাবে উন্নয়ন আমাদের প্রতি করছেন। আপনি কি চাইছেন, বিশেষ কোনো কিছু? আপনার প্রশ্নটা যদি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এলাকার মধ্যে অনেক রকম সমস্যা কিছু আছে, যে মূল হচ্ছে যানজট। এই যানজটের বিষয়ে যদি আপনি একটু সমাধানের ব্যবস্থা করেন, খুব উপকার হবে। এটা কি বাঁকড়ার কথা বলছেন? বাঁকড়ার কথা। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। বাঁকড়াতে যেটা হয়েছে, বাঁকড়া এখন একটা ডেভেলপ জায়গায় চলে গেছে, আর ওখানে সত্যি যানজটটা রয়েছে। আমি জানি এটা যানজটটা রয়েছে। সেই যানজটটার ব্যাপারে কথা বলি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যানজটটাকে কমাতে হবে। পপুলেশন অনেক বেড়ে গেছে, প্রচুর বড় বড় বাড়ি হয়েছে। ভীষণ বাঁকড়া এখন অ্যাকচুয়ালি ডোমজুর বিধানসভাটায় এখন আর গ্রাম নেই, যদিও এগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে। হ্যাঁ, এগুলো যদি শহর হয়ে যায়, মানে মিউনিসিপ্যালিটির মধ্যে চলে আসে, তো সেগুলো আগামী দিনে উন্নতি হতে পারে। আমি জানি বাঁকড়ার এটাতে অসম্ভব ভিড় হয়, এটা ঠিক কথা, অসম্ভব ভিড় হয়। মানে যেমন তোমার ধরো বড় বাজার মার্কেট, তুমি কি করে তুমি সলভ করবে কি করে? বাঁকড়াতে একটা বিশাল বড় মার্কেট রয়েছে। কল্যাণদা, স্থানীয় সমস্যার কথা আপনার নানান বক্তব্য আমরা তুলে ধরবো। স্থানীয় সমস্যায় অনেকগুলি কথা বলা হচ্ছে। ডানকুনি পুরসভার বড় অংশে বিভিন্ন জায়গায় জল জমে যায় মাঝে মধ্যেই, এবং তারই সঙ্গে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আরও বেশি পরিমাণে উন্নয়ন করা দরকার। একটা অভিযোগ আসছে আপনার দিকে, যখন আপনি HRBC চেয়ারম্যান ছিলেন সেই সময় আপনি শ্রীরামপুর বাস স্ট্যান্ড তৈরি করেছিলেন, যেটা কার্যত কোনো কাজেই লাগলো না, কি করবেন?
প্রথমত যে 1 নম্বর হচ্ছে যে ওয়ালস হসপিটালটা তো বাড়ানো হয়েছে, ওটা তো মাল্টিপারপাস হসপিটাল মমতাদি করেও দিয়েছে। একটু আটকাচ্ছি, এই মাত্র কিছুক্ষণ আগেই শোনালাম স্থানীয় মানুষের যারা আপনার কাছে বিভিন্ন বিষয়ে চাইছেন, অনুরোধ করছেন, তার মধ্যে বলছেন যে ওয়ালস হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক প্রয়োজন। হ্যাঁ, মাল্টিপারপাস হসপিটাল তৈরি করেছে, অর্থোপেডিক চিকিৎসকের অভাব রয়েছে, এটা আমি জানি। কারণ অর্থোপেডিক চিকিৎসকরা মানে শ্রীরামপুরের সিঙ্গুর থেকে একজনকে নিয়ে আসা হয়েছিল, সে আবার ট্রান্সফার হয়েছে। অর্থোপেডিক্সের একটা এখন টেম্পোরারি একটা অসুবিধা হয়েছে, এটা পার্মানেন্ট নয়, এটা খুব টেম্পোরারি হয়েছে, হয়তো ঠিক ইলেকশন হওয়ার আগে থেকে বা পরের থেকে হয়েছে। এটার ব্যাপারে আমি দেখছি, আমি কথাবার্তা বলবো অর্থোপেডিক্স নিয়ে। কিন্তু ওয়ালস হসপিটাল এখন একদম মডার্ন হসপিটাল তৈরি হয়েছে, মাল্টিপারপাস হসপিটাল তৈরি হয়েছে। আমি ওয়ালস হসপিটালে 50 লক্ষ টাকা খরচা করে কোভিডের সময় কোভিড ওয়ার্ড তৈরি করে দিয়েছিলাম। আমি ওয়ালস হসপিটালে গত 5 বছরে মানে 3 বছরের তো টাকা পেয়েছি, প্রায় নিয়ারলি 90 লাখ থেকে 1 কোটি টাকা খরচা করে ওয়ালস হসপিটাল তৈরি হয়েছে। ওয়ালস হসপিটাল এখন নতুনভাবে অনেক তৈরি, কিন্তু চাপটা অনেক বেশি। সাব ডিভিশনাল ইয়েতে ওয়ালস হসপিটাল বলতে পারেন চুঁচুড়ার ইমামবাড়ার চেয়েও ওয়ালস হাসপাতালের চাপটা বড্ড বেশি। আরও একটা ফোন রয়েছে, নয়াবাঁধ থেকে ফোন করেছেন মোহাম্মদ আরিফ, বলুন আপনার কি প্রশ্ন। কল্যাণদাকে নমস্কার। কল্যাণদাকে নমস্কার। নমস্কার। কল্যাণদা এবং বাংলা টিমকে অভিনন্দন। হ্যালো, আপনার প্রশ্ন, আপনার বিশেষ কোনো বক্তব্য আপনার এলাকা সম্পর্কে আপনি বলুন, সেইটা বলুন। হ্যাঁ হ্যাঁ, কল্যাণদার কাছে আমাদের এটাই চাওয়া, কল্যাণদা অনেক কিছুই করেছেন এখানে, স্কুল, স্বাস্থ্য, হ্যাঁ অনেক কিছুই করেছেন। কল্যাণদার কাছে একটা আমার চাওয়া আছে, যেটা এখানে একটা কলেজ হলে ভালো হয়। আর এখানে আগে তো মানে ড্রেনেজ ব্যবস্থাটা এবং মানে এটা গার্বেজ, এখানে অনেক। ধন্যবাদ, শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছি ড্রেনেজের কথা বলছেন। কলেজের ডিমান্ডটা আরো বেশি বেড়েছে, কলেজ অনেকগুলো আছে, সব জায়গাতেই কলেজ আছে, কলেজের ডিমান্ডটা বেড়েছে। যেমন ধরো জগৎবল্লভপুরে আমি তোমাকে বলি একটা হসপিটালের দরকার ছিল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটাকেই আমরা এত সুন্দর করে দিয়েছি, বা ডোমজুড়েও যেটা আছে সেটাকেও এত সুন্দর করে দিয়েছি। তা সত্ত্বেও আমি বলেছি এবার একটা চেষ্টা করবো একটা মাল্টিপারপাস হসপিটাল তৈরি করা। চতুর্থবারের জন্য সাংসদ, সুতরাং প্রত্যাশা তো থাকবেই। তারই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানেই কিন্তু গরম গরম কথা, কোথায় কোথায় কোন কোন কথা উঠে এসেছিল তা নিয়েও আমরা কথা বলবো কল্যাণদার সঙ্গে। কল্যাণদা, একটা ব্রেক নিতে হবে প্লিজ, একটা বিরতি নেব বাংলা এট 5, আর বিরতির পর আবার এই আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং নানান বিষয় আমরা তুলে ধরছি। কল্যাণদার কাছে আমরা যাবার আগে শুনে নেব কল্যাণদারই বক্তব্য দীপশিতা দশ প্রসঙ্গে, শুনে নেব। আমি শুনলাম যে কোনো একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে, তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স, তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। কল্যাণদা, কি করে এই বিষয়গুলো মানে এত উত্তপ্ত কথাবার্তা এইরকম ভাবে আমরা দেখেছি? কাঞ্চন মল্লিক আপনার সঙ্গে গাড়িতে প্রচারে উঠেছে, আপনি নেমে যেতে বলেছেন। না, এটা উত্তপ্ত কি হলো? উনি আমাকে মিস ইউনিভার্স বলে, মিস্টার ইন্ডিয়া বলেছিলেন, তো আমি কি বলেছিলাম? তুমি তো পুরোটা দেখালেন না। আমি বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোট করে বলেছিলাম, তো মজা করেই তো বলেছি। বহু যুগ ধরে, বহু পথ ঘুরে, বহু অর্থ ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দু চোখ বিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের ঘাসের ওপর একটি শিশির বিন্দু। কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া বলতেই হবে, স্বাভাবিক। আপনিই বলেছেন, আপনিই নামিয়েছেন, সেই ছবিও নিশ্চয়ই করে চলছে। না বলেছিলাম সেটা কারণ তো তোমাদের তো বলিনি কখনো। বলুন না, বলবো না। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি, যে পার্টির ছেলেরাও আমাকে বলছিল, তখনও আমি অত গুরুত্ব দিইনি। প্রথমত হচ্ছে সেম ভয়েস মেসেজও আমার কাছে আছে। প্রথমত যখন উত্তরপাড়ায় যখন আমার ওয়ার্কার্স মিটিং ডাকা হয়, আমি বলে দিলাম আমাদের ওখানে যারা আছে, চেয়ারম্যান আছে, দিলীপ আছে, আর ইন্দ্রজিৎ আছে, প্রভা, যে অমুক ডেটে ওয়ার্কার্স মিটিং করতে। দেন ওরা ডিসাইড করেছিল কাঞ্চনকে ডাকবে না ওয়ার্কার্স মিটিংয়ে। তখন আমি বাইরে ছিলাম, কোথায় তমলুক ফমলুক ওই পাশের দিকে কোথায় ছিলাম। তো
ওরা আমাকে তখন কাঞ্চন আমাকে লিখেছিল যে দাদা আমাকে এরকম ডাকেনি কোথাও, তো আমি ওদের সঙ্গে কথা বললাম, তখন ওরা বললো, ওরা সবাই খুব মানে বললো পার্টি ওয়ার্কাররা চাইছেন না ওনাকে এখন। আমরা কেন, ওয়াই? বললো এফেক্ট ইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ছবি টবি হেন তেন, তার জন্য। আমি বললাম না না ঠিক আছে, তুই তোর ডেকে নে একবার, ও আমার কাছে চেয়েছে, আমার কাছে বলেছে, তা তুই কাঞ্চনকে তোরা ডেকে নে। তো কাঞ্চন এলো, মিটিং ফিটিং হলো। তারপরে তোমার যেটা শুরু হলো, যেটা উত্তরপাড়ায় যখন, তখন আমার ওই গ্রাম থেকে শুরু। গ্রামের কিন্তু অনেকে, গ্রামের ছেলেরা মানে ওই অঞ্চলের ছেলেরা, যুব ছেলেরা একটুখানি ইয়ে করছিল, বললো দাদা এটা ঠিক হচ্ছে না, ওখানে এফেক্টটা খারাপ আছে। তারপরে হচ্ছে তোমার কিছুটা গেছি, তখন ফর্চুনেটলি কোনো মিডিয়ার মানে ছিল না, সব তখন এগিয়ে গেছি। 2টো ঘর থেকে মহিলার তেড়ে বেরিয়ে গেল। কিন্তু তারপরেই সিদ্ধান্ত, তারপরে আমি ওকে বললাম যে তুমি একটা কাজ করো, তো সেদিনকে কিন্তু আমি বললাম তুমি চলে যাও এখন, তুমি একটা কাজ করো, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। ও সেদিন চলে গেল। কিন্তু তারপরে আমি ওকে বলে দিলাম তুমি গ্রাম অঞ্চলে এসো না, গ্রাম অঞ্চলে এসো না। আবার নবগ্রামে যখন গেছি, যেখানে ঘটনাটা ঘটেছিল, সেখানে আমাদের দীপ্তি বলে একটা মহিলা, এবং তারপরে এই সিদ্ধান্ত। কল্যাণদা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এরপর যে প্রসঙ্গটা আসবো কার্যত আমার শেষ প্রশ্ন। কল্যাণদা, জয় হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে ছিলেন না আপনার সঙ্গে, কোথাও কি আফসোসের জায়গা? না না, এটা তো পার্টির ডিসিশন। আমার এটা পার্টি, মমতা দি তো ডিসাইড করে কে কোথায় যাবে। দিদি তো আমার 2টো মিটিং করে দিয়েছে। দিদি বলছিল তোমাকে ওখানে যাওয়ার আমার বেশি দরকার নেই, একটা মিটিং করলেই হয়ে যাবে, তুমি তো এমনিই জিতবে। আমি বললাম না দিদি, আপনি না 2টো মিটিং না করলে কি করে হবে? আমার একটা হুগলি সাইডে একটা মিটিং আপনাকে করতে হবে, আর একটা আমার হাওড়ার জগৎবল্লভপুর আর ডোমজুরের মিটিং করতে হবে। বলছে ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও, তুমি এমনিই জিতবে। যেখানে যেখানে উইক আছে সেখানে সবাইকে বেশি টাইম দিতে হবে। এরপর তো পার্টির ডিসিশন। অভিষেক এলে তো আরও ভালো লাগতো। অভিষেককে তো আমি সবসময়তেই বলেছি যে আসলে অভিষেক এর আগেও নির্বাচনের সমস্ত জায়গায় আছে। অভিষেক কিন্তু আমাদের খুবই মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে। নবজোয়ারের পর অভিষেক একটা নতুন অভিষেক তৈরি হয়েছে, মানে সত্যি সত্যি অভিষেক পলিটিশিয়ান হিসাবে খুব সাকসেসফুল জায়গা আছে। এবং আগামী দিনের এই যে জেনারেশন, নেক্সট জেনারেশন লিডার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু ওয়েস্ট বেঙ্গল না, এটা এখন ন্যাশনাল লেভেলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাদের মতামত চেয়েছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম এলাকার উন্নয়নে কি পরপর 4বার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হবার রহস্য, এবং এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে আপনাদের প্রচুর উত্তর পেয়েছি। শুধুমাত্র ইউটিউবের উত্তর পেয়েছি 14,000 মানুষের। হ্যাঁ বলেছেন 60% মানুষ, না বলেছেন 40% মানুষ। ফেসবুকে একই প্রশ্নে 60% মানুষ হ্যাঁ বলেছেন, 40% মানুষ না বলেছেন। এক্স স্যান্ডলে 59% মানুষ হ্যাঁ বলেছেন, 41% মানুষ না বলেছেন। হোয়াটসঅ্যাপে 40% মানুষ হ্যাঁ বলেছেন, 60% মানুষ না বলেছেন। ইনস্টাগ্রামে 50% মানুষ হ্যাঁ বলেছেন এবং 50% মানুষ না বলেছেন। কল্যাণদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা জানি সময় অনেকটাই অল্প, কিন্তু তার মধ্যে অনেকগুলো বিষয় তুলে ধরার আমরা চেষ্টা করলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আপনারা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন এবং ফোনও করছিলেন। আর ফোন করবেন না। বাংলা@5 আজকের মতো এ পর্যন্ত। চোখ রাখুন জি24 ঘন্টায়। আরও অন্যান্য খবরের জন্য দিচ্ছি একটা বিরতি, এবং আগামী সোমবার থেকে বাংলা@5 1 ঘন্টায় বিকেল 5টা থেকে 6টা। চোখ রাখুন, সঙ্গে থাকুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।